আমরা তো সংস্কার করতে আসা সরকার, অতএব দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। এই যে এবছর বাংলা একাডেমিতে সাহিত্য পুরস্কার দেয়া হলো, তার গ্রুপ সেশন, যে গ্রুপ ফটো সেশনটা, সেটা নিয়ে কথা। এখানে আমরা দেখেছি যে যারা এই পুরস্কার দিচ্ছেন তারা বসে আছেন সামনে চেয়ারে, এবং যারা পুরস্কার পেয়েছেন তারা পেছনে দাঁড়িয়ে, এবং এই পুরস্কার প্রাপ্তদের মধ্যে আমাদের অধ্যাপক সলিমুল্লাহ খান সাহেবও আছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট কথা হয়েছে, এবং সলিমুল্লাহ খান সাহেবকে প্রশ্ন করেছে অনেকে একটা অনুষ্ঠানে যে কেন আপনি এটা নিতে গেলেন, এই পুরস্কারটা এভাবে। তো উনি বললেন যে আমাকে তো বিয়োজিতটা করা হয়েছে পুরস্কার পাওয়ার পরে, ওটা তুমি জানতাম না যে আমার এই অবস্থা হবে। এবং তারপরে উনি এটাও জুড়িয়ে দিয়েছেন যে আদব কায়দা বলে একটা হয়তো নেই আর কি এই একাডেমিতে। এর উত্তরে সংস্কৃতি বিষয়ক যিনি উপদেষ্টা, অর্থাৎ মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি বলেছেন, লিখেছেন আর কি একটা পোস্টে, যে ওই যে কথাটা বললাম, আমরা তো সংস্কার করতে আসা সরকার। তার মানে যে, এবং এটাও উনি বলেছেন যে আগে যেটা করা হতো, অর্থাৎ সবাই যে ফটো সেশনটা করতো সবাই একসঙ্গে, এটা তো আগের ব্যাপার, তো সেটা আমরা রাখবো কেন, এটা কেন চেঞ্জ করতে হবে, কেন সংস্কার করার ব্যাপার। অপূর্ব অদ্ভুত যুক্তি। অর্থাৎ আগে যেটা শেখ হাসিনা বলে যেটা হতো সেটা আমরা করবো না কেন, আমরা সব কিছু সংস্কার করব। আর শেখ হাসিনা আমলে একজনকে আমরা দেখা হলে আমরা বলতাম আসসালামু আলাইকুম, এটা বলতাম আর কি। এখন আর তা বলবো না, এখন আমি জানি না কি উনি বলতে চাচ্ছেন। হয়তো এটা সংস্কার করে হয়তো ওয়ালাইকুম আসসালাম দিয়ে শুরু করতে পারেন, অথবা নমস্কার বা এই জাতীয় কোনো কিছু দিয়ে। এবং এই কথাটা এত আমি বলবো যে যুক্তিহীন একটা ব্যাপার, এবং এই জিনিসটা আবার অন্যদিকে দেখলে দেখা যাবে যে এইটা দিয়ে কিন্তু অনেক ব্যর্থতা ঢাকা যাবে। যেমন এই যে সরকারের সময় আমরা দেখছি মূল্যস্ফীতি, মানুষের নাগালের বাইরে চলে গেছে জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, কষ্ট হচ্ছে। এখন ওনারা বলতে পারবেন যে আমরা তো সংস্কার করতে আসা সরকার, আমরা তো সংস্কার করবো আর কি, তো এগুলো তো আমাদের ব্যাপার না। অথবা আমরা দেখছি যে ওই যে রাস্তাঘাট ব্লক করে রাখছে সবাই, দাবি দাওয়া নিয়ে ইত্যাদি নিয়ে। তো এখন এখানে বলা যেতে পারে আমরা তো সংস্কার করার জন্য এসেছি, আমরা তো এগুলো বন্ধ করার ব্যাপারে আমাদের কোনো ব্যাপার না, এগুলো চিন্তার ব্যাপার না। এবং এছাড়া তো আরও অনেক কিছু ব্যাপার আছে, যেমন এখানে এই যে আওয়ামী লীগ সরকার যে ছিল আগে, তাদের চেলা চামুন্ডারা যারা রয়ে গেছে, তারা বিভিন্নভাবে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি যে কদিন আগে বগুড়া শহরে একটা পোস্টারে ছেয়ে গেছে, সেখানে হচ্ছে যে হাসিনা সরকার দরকার, এই জাতীয় একটা হাসিনাতেই আস্থা, এই জাতীয় একটা পোস্টার ভরে গেছে, সারা হাসিনাতেই আস্থা এই পোস্টারে ভরে গেছে রাস্তাঘাট। তারপর আমরা দেখলাম যে, এবং এখানেও হয়তো বলতে পারে আমাদের এখন এই হাসিনা ভরে গেছে, হাসিনাতে আস্থা ইত্যাদি, এগুলো দেখার ব্যাপার তো আমাদের না, আমরা সংস্কার করতে আসি, এগুলো কী করব। তারপরে যে আরও আছে এখানে তো আমরা দেখলাম যে জসিমউদ্দিন কাজী আব্দুল গনি কলেজ পাটগ্রামে, অর্থাৎ লালমনিরহাটের পাটগ্রামে, সেখানে একজন সহকারী অধ্যাপক, তিনি তো একটা যাচ্ছে তাই লিখেছেন আর কি আমাদের প্রধান উপদেষ্টা নিয়ে, এবং সেখানে হাসিনার কথা বলেছেন, এবং সে হাসিনার সরকার ফেরত আসবে ইত্যাদি ইত্যাদি। উনি সেখানে সেই পোস্টে লিখেছেন, একটা বিসিএস ক্যাডারের লোক, ওই সরকারি কলেজের সহকারী অধ্যাপক। এবং এখানেও ওই একই কথা যেতে পারে, একই ফর্মুলা, আমরা তো সংস্কার করতে আসা সরকার। এছাড়াও আমরা দেখি যে আমাদের বিভিন্ন জায়গায় রাহাজানি হচ্ছে, চুরি হচ্ছে, খুন খারাপি হচ্ছে। তারপর একটা দেখলাম কদিন আগে, আজ কি হবে,
একটা আওয়ামী লীগের নেতাকে ধরা হয়েছিল, সেখান থেকে আওয়ামী লীগের মানে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগের ছেলেরা লোকরা সেটাকে মানে ছিনতাই করে নিয়ে গেছে, লোকটাকে উদ্ধার করে নিয়ে গেছে, সে একজন মানে আওয়ামী লীগ নেতা আর কি। তো এখন এই সব কিছুতেই কিন্তু এই ফারুকী সাহেবের এই যে কথাটা, এটা দিয়ে কিন্তু সব কিছু ঢাকা যায়, এটা একটা বিরাট ব্যাপার। উনি অবশ্যই এই কথা এইভাবে বলেন নাই, কিন্তু আমি চিন্তা করছি যে এই জিনিসটাকে সব জায়গায় দাগালে কি হয়। ওখানে যে ব্যাপারটা হয়েছে এই কথাটা আনফর্চুনেটলি একজন উপদেষ্টার কাছে তো নেই। একটা সাধারণ মানুষও এটা বলবে না যে আমরা মানে ফটো সেশন আগে হয়তো আমরা এটা সংস্কার করতে আসছি, সুতরাং এটা হবে না। কারণ এখানে এটার সঙ্গে সংস্কারের কী ব্যাপার? সংস্কার একটা বিশাল ব্যাপার, সেটা বিভিন্ন জায়গায় সংস্কার চলছে, একটা চলমান প্রক্রিয়া চলছে, সংস্কার হবে, আগামীতেও হবে। তো এখানে এই একটা ফটো সেশনে একজন ভদ্রলোক অপমানিত বোধ করছেন, উনি সেটা প্রতিবাদ করছেন, অন্যান্য লোকেরা ট্রোল করছে ইয়েতে, তার উত্তরে এইটা বলতে হয় যে আমরা তো সংস্কার করতে আসা সরকার, সুতরাং এগুলো আমরা দেখা, এটা অবশ্য বলেন এগুলো দেখার কথা না, কিন্তু তাই আর কি ইমপ্লিকেশন যেটা ইমপ্লাই করে সেটা হচ্ছে যে আমরা তো এগুলো দেখার ব্যাপার না আমাদের, অর্থাৎ সব আমরা চেঞ্জ করব, পরিবর্তন করব। দিস ইজ আর্টলি আনএক্সেপ্টেবল। এই যে কথাগুলো, এইগুলো মানে আনফর্চুনেট। তো এখন এই জিনিসগুলো হওয়ার কারণটা আমি অনেক আগেই বলেছি যে আমাদের গোড়াতেই গলদ ছিল। আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া খুব চমৎকারভাবে বলেছেন এখানটা, যে একটা মানে সিজার করার মতো একটা ইয়ে দিয়ে এই বিপ্লবটাকে একেবারে মানে তাকে নেতিয়ে দেওয়া হয়েছে। বিপ্লবটা হয়নি, এটা একটা অর্ধেক বিপ্লব বলা হচ্ছে। তিনি এটাও বলেছেন যে এখানটায় 3 বাহিনী প্রধান, তারপর 5টা দল অর্থাৎ রাজনৈতিক দল এবং আসিফ নজরুল সাহেব, এরা এই জিনিসটাকে, এই সরকারটা বিপ্লবটাকে বলা যায়, 19 বলেন এই কথাটা, কিন্তু এটাই বোঝা যায় যে বিপ্লবের বুকে ছুরি মেরেছে তারা, মেরে বিপ্লবটাকে করতে দেয় নাই, এবং একটা নিজস্ব পছন্দ মতো বা নিজের পছন্দ মতো তারা একটা মানে সরকার গঠন করেছে। এখানে এখন যে আমরা মাঝে মাঝে দেখি বিভিন্ন রাজনৈতিক দল, অর্থাৎ বড় বড় রাজনৈতিক দল বারবার বলছে এটা আমাদের সরকার, বলবেই তো, কারণ তাদেরই তো মানে দেয়া লিস্ট থেকে এই সমস্ত উপদেষ্টা করা। অবশ্যই পরে 2-1 জনকে নেওয়া হচ্ছে, যেমন মোস্তফা ফারুকী এবং আরও 2-1 জন, তো এদেরকে তো মানে নিয়েছে, তাতে কোনো অসুবিধা নাই। এবং এ ব্যাপারে আমরা এবং অনেকেই প্রতিবাদ করেছে এবং তার কারণও তারা দেখিয়েছে কী কারণে তাদেরকে নেওয়া উচিত হয় নাই। কিন্তু ওই যে মানে ডক্টর ইউনূস উনি তো এগুলো শুনবেন না, ওনাকে শোনার তো কোনো বিষয় না, কারণ যা আছে তাই আছে, কোনো অসুবিধা নেই, তিনি তৈরি করেছেন এটা, এবং তারপরে যারা ঢুকেছে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তো আছে, ঠিক আছে, সেখানে খামাকে কী দরকার নষ্ট করা। কিন্তু এইগুলোর জন্য যে একটা মানে অসুবিধা হচ্ছে আমাদের সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, এই জিনিসগুলোকে বিবেচনায় নেওয়া হচ্ছে না। এখন আওয়ামী লীগ তো বসে নেই, আওয়ামী লীগ তো মানে তারা তাদের মানে কাজ করেই যাচ্ছে, ষড়যন্ত্র যেটা বলে অনেকেই সেটা করেই যাচ্ছে। এখানটায় বাংলাদেশের আমাদের তো অনেক সমস্যা রয়ে গেছে, আগেও ছিল, রয়ে গেছে। আমি এটা বলছি না যে ইউনিট সরকার মানে সব কিছুই ঠিকঠাক করে দেবে, কিন্তু কতগুলো মানে বেসিক জিনিস আছে যেগুলো প্রবলেমগুলো অ্যাড্রেস করতে হবে। আপনি জানেন যে মানুষের দুঃখ কষ্ট সাংঘাতিক, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তারপরে আপনি কি করছেন? সরকারি চাকরিদের মহার্ঘ ভাতা দেওয়ার চেষ্টা করছেন, বলছেন। এখন অনেকেই বলে যে তো তাদের জন্য তো ঘুষের দুয়ারটা অবারিত, তো সেখানে আবার মহার্ঘ ভাতা। তো যাই হোক, তো এইগুলো দিয়ে আমাদের অর্থনীতির উপর একটা চাপ সৃষ্টি করা এবং অনেকটা হাত তোলার মতোই আমার মনে হচ্ছে, যেটা ওই আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যে এখন কি করা যাবে। তো এখন মানে এই যে জিনিসপত্রের মূল্য তো এটা ধরে রাখা যাচ্ছে না, মানে সিন্ডিকেট ব্যাপার, এগুলো একটা যদি
রাজনৈতিক সরকার আসে, রাজনৈতিক দলের সরকার আসে, তাহলে সেটাকে হয়তো ঠিক হতে, অর্থাৎ উনি এখন বলতে চাইছেন যে তার নির্বাচন দিয়ে একটা সরকার তৈরি করে দেয়, এবং এটি অবশ্যই রাজনৈতিক দল যারা আছে তারা এটাই চাচ্ছে। তো এখন এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো আমাদের মানে আজকে হয়তো একটা এগুলো বিচ্ছিন্ন ঘটনা, যেমন তিতুমির কলেজের ছাত্র রাস্তা বন্ধ করছে, 2 দিন পরে ঠিক হয়ে যাবে, কিন্তু মানুষের তো কষ্ট হচ্ছে। একটা মানুষ ধরুন আপনি যাচ্ছেন, আপনার ভীষণ অসুখ হয়েছে, আপনাকে নিয়ে যাচ্ছে না, যা হচ্ছে হাসপাতালে, আপনি যেতে পারছেন না, আল্লাহ না করুক আপনি রাস্তার মধ্যেই ইন্তেকাল করে বসলেন, কে দেখবে, কে শুনবে? অনেকেই ওপেনলি বলছে এই রাষ্ট্রকে আমরা চেয়েছিলাম, এই দেশকে আমরা চেয়েছিলাম, এবং অনেকেই প্রশ্ন করছেন দেশটা কার? আমরা একসময় বলতাম এই দেশ আপনার, আমার, আমাদের সবার, কিন্তু এখন অনেকেই প্রশ্ন করছেন আসলে কি তাই? তো এখন আমরা এটাকে আমাদেরকে মোকাবেলা করতে হবে এই সমস্যাগুলোকে। এই অতএব দিয়ে আপনি সব ঢাকতে পারবেন না যে আমরা সংস্কার করতে আসছি, আমাদের আর কোনো কাজ নেই, এটা দিয়ে আপনার ঠিক করতে পারবেন না। আপনার তো অলরেডি এই সরকার তো যে ছাত্রদের একটা গ্রহণযোগ্যতা ছিল, তাদের যে পপুলারিটি ছিল, সেটা তো একেবারেই ধস নেমে গেছে সাংঘাতিকভাবে মানুষের কাছে। তারা মানে একটা রং মেসেজ, অনেক কিছু দিয়ে রং মেসেজ দিয়ে দিয়েছে। এখন দেখা যাবে যখন নির্বাচন হবে তখন দেখা যাবে কি হয়। অনেকেই এখন থেকে বলছেন যে নির্বাচনে তো তাদের আসার সম্ভাবনা নেই, এবং তাদেরকে একটা জোট করতে হবে বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে। এই সমস্ত সমীকরণ করা শুরু হয়েছে। এখন ইন দি মিন টাইম আমাদের দেশে এই যে গুজব ছড়ানোর ব্যাপারটা এখনও চলছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এর জন্য তো আমরা জানি যে ভারতের যে সমস্ত মিডিয়া আছে তারা তৎপর। রিপাবলিক বাংলাতে আমরা সবাই জানি, এটা এরপরেও ওই যে আজ তাক বলে একটা আছে, এরা আনন্দবাজার পত্রিকা মাঝে মধ্যে অনেক সংবাদ ছাপায় যার কোনো রকম ভিত্তি নেই। এবং মাঝখানে তো হলো এরকম যে সেনাবাহিনীর মধ্যে একটা বিদ্রোহ মানে হবে। এই সমস্ত বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমাদের দেশের মানুষকে মানে তারা কি করতে চায় বুঝি না, তারা মানে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চায়, এটা যেটা বোঝা যায় সেটা হলো যে এখানে মানে যাতে আমাদের যে আওয়ামী লীগ সেটা ফিরে আসতে পারে। তো এখন তাদের মুখপাত্র হিসেবে তো এরা আছেই, এছাড়াও আমাদের ওই যে শারমিন চৌধুরী ডিবিসি বাংলাতে ছিল, সেও তো একটা মানে দোকান খুলে বসাচ্ছে, এবং আরেকজন আছে নবনীতা চৌধুরী, সেও একটা দোকান খুলেছে। এই দোকানের মাধ্যমে তারা এই আওয়ামী লীগের বয়ান তারা প্রচার করছে, অর্থাৎ এই তাদের ইউটিউবের মাধ্যমে। তো এগুলো করছে ঠিক আছে, কিন্তু আমি একটু কদিন আগে, একদিন হবে, হ্যাঁ গত কাল বা পরশু দেখলাম যে ওই আমাদের যিনি মানে ব্যারিস্টার তানিয়া আমিন, উনি একটা বক্তব্য দিয়েছেন ইউটিউবে, এবং সেখানে আমি পুরো জিনিসটা আমি বলছি না, কারণ সে সময় আমার নেই, এবং সেটা নিয়ে আলোচনা করাটাও এটা আমি মনে করি মানে ঠিক একটা কাজ হবে না। তবে কতগুলো বিষয় তিনি উত্থাপন করেছেন যেগুলো জবাব দেওয়া দরকার, এবং এটা আমাদের সরকার পক্ষ থেকেই তার উত্তরটা দেওয়া উচিত, অর্থাৎ তাদের কোনো প্রতিনিধি। যাই হোক, সেখানে উনি বলেছেন যে জেনোসাইডের কথাটা, এবং তার কথার মধ্যে কিন্তু আপনারা যারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে তার কথা শুনে থাকেন, দেখবেন যে স্ববিরোধিতা রয়ে গেছে সেখানটায়। একবার জেনোসাইড বলছেন যে সেখানে আর্মস কনফ্লিক্ট থাকতে হবে, জেনোসাইড মানে তাই সেখানে একটা জেনোসাইড যেটা আমরা বলি গণহত্যা আর কি, সেখানে একটা মানে বিশাল রকমের কিছু হতে হবে, অর্থাৎ ধ্বংসযজ্ঞ চালাতে হবে ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে উনি বলছেন। এবং সেখানে সেটা জিনের কথা বলছেন, আসলে এটা উৎপত্তিটা জেনোস থেকে আসছে, যেটা রেস, হ্যাঁ এখান থেকে এসছে আর কি, ট্রাইব বা রেস, এটা এখান থেকে এসছে, এখান থেকে সাইড হচ্ছে কিলিং আর কি, তো এইটা এসছে। তো এখন যেই হোক, উনি যে বলতে যাচ্ছেন তার এক মানে
সেটাকে তিনি বলতে যাচ্ছেন যেটা, সেটা হলো যে বাংলাদেশে জেনোসাইড হয়নি। জেনোসাইড হয়নি কারণ এখানটায় অবশ্য জেনোসাইডের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে একটা যেমন এথনিক ক্লেন্সিং আছে, সেটা বিষয় রয়ে গেছে এখানটায়। একটা মানে ট্রাইবকে ধ্বংস করে দেওয়া, যেমন বজনিয়াতে হয়েছিল, আমরা দেখেছি ওখানটায় মুসলমানদেরকে মানে ধ্বংস করার মানে শেষ করে দেওয়ার একটা চেষ্টা ছিল সেখানটায়, এবং সেটা একটা জেনোসাইড। তো এখন এখানে যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে একটা সম্পূর্ণ মানে মিথ্যা তথ্য তিনি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন মাত্র 700-800 জন মারা গেছে হয়তো এখানে ছাত্র এবং জনতার মধ্যে, অথচ অন্যদিকে দেখা যাচ্ছে পুলিশের হাজার হাজার পুলিশ মারা গেছে এবং তাদেরকে মেরে দেওয়া মানে ঝুলিয়ে রাখা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবং হিন্দুদের কথা তিনি বলেছেন, হিন্দুদেরকে যদি জেনোসাইড বলতে হয় তাহলে হিন্দুদের উপরে যে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হয়েছে, সেটাই জেনোসাইড বলতে হবে। একটা মানে মিথ্যা বলার একটা সীমা থাকা দরকার। কী করে একজন শিক্ষিত মহিলা যিনি বিলেত লেখাপড়া করেছেন, কী করে এই কথাটা বলতে পারেন যে হিন্দুদের উপর উনি একটা কোনো নিয়েছেন, কোনো রকম কোথা থেকে স্ট্যাটিস্টিক এটা কিছু নিয়েছেন, কত লোক কয়জন হিন্দুকে মারা হয়েছে এখানটায়, এবং সেখানটা বলছে জেনোসাইড। উনি নিজেই বলতেছেন যে অনেক লোক মারা যেতে হবে, অনেক মানে হাজার হাজার লোক মারা যেতে হবে, এবং সেখানটায় একটা ডেলিবারেটলি তাদেরকে হত্যা করে ওই জিনিসটাকে, অর্থাৎ সেই রেসটাকে ধ্বংস করার ব্যাপারটা, সেটা হচ্ছে জেনোসাইড। উনি নিজেই বলছেন। তারপর তিনি বলছেন হিন্দুদের ব্যাপারটাকে জেনোসাইড বলা যায় এখানটায়, এবং বলছে যে সিভিলিয়ানদের হবে না। এটা একটা বাজে কথা, সিভিলিয়ানদের হবে না কেন? ওটাকে সিভিলিয়ানকে মারা যায় না? সিভিলিয়ান মানে যেটা একটা আনকনফ্লিক্ট হতে পারে, যেমন আমাদের এখানটায় একটা কনফ্লিক্ট ছিল, কিন্তু সেখানে মানে আর্মস দিয়েই করা হয়েছে, গোলাগুলি করা হয়েছে, কিন্তু মানুষজন সব নিরস্ত্র ছিল। এখন এই নিরস্ত্র মানুষের উপরে গুলি করা, এবং সে তাদের ভিডিও ফুটেজ আছে, প্রমাণ আছে, সবই আছে এগুলো, এবং তারপরে তুমি মানে এটা সংখ্যায় তুমি মানে খেয়ে ফেলেছেন অনেকটা সংখ্যা, একদম আমি জানি না কী করে খেয়ে ফেললেন, যে মাত্র 800 জনকে। তো আমরা জানি 2000 মতো লোক অলরেডি মারা গেছে একটা, যারা মানে বিপ্লব করেছে বা রাস্তাঘাটে যারা এই সরকারি বিরোধিতা করেছে তাদের, এবং সেটা তো মাত্র কদিনের, অর্থাৎ জুলাই আগস্টে, তার আগের থেকে যদি আমরা ধরি এটা অনেক লোক মারা গেছে। তো এটা এখন একটা মানে এথনিক বলবো না, ক্লেন্সিং বলবো না, কিন্তু এটা বিরোধী পক্ষকে মানে শেষ করে দেওয়ার ব্যাপার। তো যাই হোক, এটা মানে এটা আপনার ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি নিয়ে তো কোনো কথাই না, অর্থাৎ মানবতার বিরুদ্ধে যে মানে অপরাধ, এইটা অবশ্যই আছে এবং তার শাস্তি আছে এখানটায়। তো যাই হোক, তিনি অনেক কথাই বলেছেন, মিথ্যা তথ্য দিয়েছেন, এবং আমি বললাম যেটা তার কথার মধ্যে অনেক স্ববিরোধিতা ছিল। তবু এই জিনিসগুলো মানুষ মানে খাবে এই জন্য যে প্রথম কথা হলো যে তার একটা ইমেজ রয়ে গেছে, অর্থাৎ তিনি ব্যারিস্টার আমিরের মেয়ে, এবং তিনি নিজে ব্যারিস্টার, এবং তিনি আগে থেকে এখানে বাংলাদেশে পরিচিত। তো যাই হোক, এবং তারা অনেকেই মনে করবে যে এই যে যুক্তিগুলো তিনি দেখাচ্ছেন, যেহেতু তিনি ব্যারিস্টার সুতরাং তার যুক্তিগুলো ঠিক হবে, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা ভালো করেই জানি যে বহু ব্যারিস্টার আছে, সরি উইথ অ্যাপোলজিস টু অল দোজ হু হ্যাভ গট bachelor degrees. I don't mean to rather demean them, or for that matter, well, just underestimate their abilities. But what I'm saying is it's not necessary, it's not true that all those who have bachelor degrees can argue cogently or in fact convincingly. এটা সবাই করতে পারে না, এটা ব্যারিস্টার হলেই যে সে পারবে তা না। এটা এখানে তো তবু মানুষও বললাম যে একটা পারসেপশনের ব্যাপার আছে, তো সেখানে এই জিনিসটা তো তাদের মনে ধরবেই যে উনি এটা বলেছেন। তো এই জিনিসগুলো একটু জবাব দেওয়া দরকার, এবং সেটা তার জন্য তো একটা আমাদের সরকারের পক্ষ থেকে, আমি এর আগে একটা আমার ভিডিওতে বলেছিলাম যে একটা সেল কাজ করা দরকার, কম্পিটেন্ট লোক দিয়ে, যারা এই সমস্ত যারা মানে মিসইনফরমেশন ডিসইনফরমেশন ছড়াচ্ছে তাদের একটা জবাব দেওয়ার জন্য, স্পেসিফিক্যালি যাদের একটা সোসাইটিতে একটা স্ট্যান্ডিং আছে,
তাদের, এবং সাধারণ আজে বাজে লোকের কথার কোনো দাম না দিলেও চলে, কিন্তু যাদের মানে মানুষ চেনে, যাদের প্রতি একটা মানুষের কিছুটা হলেও শ্রদ্ধাবোধ আছে, তাদের কথাবার্তা যদি এরকম মানে অযৌক্তিক হয়, তো তার একটা উত্তর দেওয়ার প্রয়োজন আছে। যাই হোক, বাংলাদেশ তে অনেক কিছুই ঘটছে। তো আমরা আশা করছি যে একটা নির্বাচন হবে, তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি বলতে এখন কত তাড়াতাড়ি, এটা তো রিলেটিভ ব্যাপার। তো এখন মানে অনেকেই মানে মানে হতাশা প্রকাশ করছেন, যারা এই মানে ছাত্র সমন্বয়ক ছিলেন। হাসনাত আবদুল্লাহর কথা দিয়ে আমি শেষ করছি। সেটা হলো, উনি বলেছেন, অবশ্যই আমি ঠিকভাবে কোট করতে পারছি কিনা জানি না, বয়স হয়ে গেছে তো সব কিছু ঠিকমতো মনে থাকে না, তবু তিনি বলছেন যে যারা খুনি তারা থাকবে বাইরে, আর আমরা যারা বিপ্লবী আমরা যাব জেলে।